আপনি বলছিলেন যে ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি চেষ্টা করছে, সেই ধারাবাহিকতায় জোটের ভাঙনের একটি ষড়যন্ত্র তারা করতে পারে। এবং জনাব মঞ্জুর আলম পাল্লা তিনি বলছিলেন আওয়ামী লীগ বিএনপি কোথাও কোথাও ঐক্যবদ্ধ। এই দুটির বিশ্লেষণ আওয়ামী লীগ বিএনপি ঐক্যবদ্ধ না, সরি বিএনপি বিএনপি জামাত। বিএনপি জামাত। জি, ধন্যবাদ আপনাকে। আর প্রথম বিষয় যেটা বলছি এটা তো মানে সর্বজন স্বীকৃত এবং আজকে তারা সাজাপ্রাপ্ত হচ্ছে এবং বাংলাদেশের সাথে যে উত্তেজনা তৈরি হচ্ছে এটা তো আপনি সাংবাদিক হিসেবে আপনার কাছে জানার কথা। তো এবং এটা সরকার তারা মানে বাংলাদেশের সরকার যখন চীন সফর করতেছে বা মালয়েশিয়া সফর করতেছে, বিভিন্ন দিকে সফর করতেছে, তখন তাদের সংসদে কি আলোচনা হচ্ছে, তাদের মিডিয়াগুলোতে কীভাবে হইচই করতেছে ওটা তো আপনি দেখতেছেন। এবং আজকে জামাত ইসলামী বা 11 দলীয় জোটের মধ্যে যে অসন্তোষ কেউ তৈরি করার চেষ্টা করতেছেন জমিয়তকে ব্যবহার করে বা হচ্ছে যে হেফাজতকে ব্যবহার করে, তো সেগুলো তো রাজনৈতিক খেলা এবং এটাকে আরো দিন যত যাবে সেগুলোকে আরো বাড়বে, এখানে ইনভেস্টমেন্ট হবে, তাদের জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ানো হবে, জামাতের বিরুদ্ধে সেগুলোকে দাঁড় করায় দেওয়ার চেষ্টা করা হবে। গত আওয়ামী লীগের সময় এই ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদেরকে দাঁড় করানোর জন্য চেষ্টা হয়েছে, অনেক জামাতের এগেইনস্টে তাদেরকে দাঁড় করিয়ে জামাতকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, খায় নাই জামাত ইসলাম সেটাকে নেয় নাই। আমি যে ভারতের ষড়যন্ত্রের কথা বলছিলেন, আপনাদের সঙ্গে যে শরিকরা জোটভুক্ত তাদের সঙ্গে ভারতের কোনো পক্ষ তৃতীয় মাধ্যম হিসেবে এই জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য বৈঠক করেছে, এরকম কোন আলামত কিংবা সবকিছু আপনার তো মানে হচ্ছে যে একদম দিনে প্রকাশ্য দিবালোকে ইয়া রেখে হয় না। আপনাকে তো আপনি সাংবাদিক আপনি অনুসন্ধান করেন, করেন। এরপর হচ্ছে যে আমি যেটা বলছি যে সরকারের কথা বলছি, আমাদের এই যে হেফাজতের সাথে মিটিং করছেন মীর হেলাল আমাদের প্রতিমন্ত্রী, তিনি মিটিং করছেন একদম ইমিডিয়েট, তো বের হয়েছে, ছবি বের হয়েছে, হচ্ছে। এবং এটা তো আমি মনে করি এটা রাজনীতি তো আমরা যেমন চাইবো সরকারকে চাপে রাখার জন্য, সরকার চাচ্ছে যে আমাদের। আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে, অবশ্যই আতঙ্ক থেকে দিয়েছে। এবং হাফিজ ভাই বলছিলেন যে জনগণের সিদ্ধান্ত নেবে, এগুলো রাজনৈতিক বক্তব্য। শুনুন, জনগণের সিদ্ধান্ত নেবে কি আওয়ামী লীগকে বয়কট করার, মানে এগুলোর বায়বীয় কথা তো জনগণের সিদ্ধান্ত না, আপনার জনগণের সিদ্ধান্ত আমরা আসি নাই, মানে সেটা আমাদের হবে জনগণের ভোটের মাধ্যমে। আমরা সেটাই বলতেছি যে ভোটের মাধ্যমে, সেই ভোটের মাধ্যমে নির্বাচন ছিল। আপনি করতে দিতেন, তারা যদি জনগণ প্রত্যাখ্যান করতো, আমি 0% ভোট পেত, আমি সেটার এস্টাবলিশ হতো না। আমরা সেটাই বলছি যে আপনার প্রত্যাখ্যান করে ঘরে বোঝাই, কিন্তু আমি সবসময় কখনো নির্বাহী আদেশে একটা রাজনৈতিক দলকে আমি সচেতন নাগরিক হিসেবে চাই প্রথমে, কিন্তু পরে দেখছে যে আসলে সবার শত্রু এখন আওয়ামী লীগ, ভয়টা আতঙ্কটা আওয়ামী লীগে। কে যেন বলছিল এনসিপির কোন নেতাকে, আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক না। আরে আওয়ামী লীগের তো 18 মাস না, এই যে 2 বছর, নিয়ার অ্যাবাউট 2 বছর তো প্রাসঙ্গিক করে রেখেছে এই যে এনসিপি বিএনপি, কথায় কথায় আওয়ামী লীগ, কথায় কথায় ফ্যাসিস্ট, প্রাসঙ্গিক তো তারাই করে রেখেছে। সো ভারত বিরোধিতা, আওয়ামী বিরোধিতা এখন রাজনৈতিক পুঁজি, যেটা বাস্তবতা। জামাতকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করেনি 17 বছর, মানে 15.5 বছর, কেন করেনি? ওটা আওয়ামী লীগ রাজনীতি ছিল। আওয়ামী লীগ পারতো না 2009 এসে যেমন যুদ্ধাপরাধীদের বিচার করলো, জামাতকে ঠিক তখনই নিষিদ্ধ করতে পারতো না? রেখেছে কেন? জিয়ে রেখেছে। একেবারে 11th আওয়ারে এসে 12th আওয়ারে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। ওই সময় আমরা প্রতিবাদ করেছিলাম যে এইভাবে জামাতকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দলের পরিচয় দেয়নি। হ্যাঁ, করতো যুদ্ধাপরাধীর সঙ্গে, আমি মনে করি ব্যক্তিগতভাবে তার বিচার হওয়া উচিত। বাস্তবতা শুনুন রাজন, এই যে হাফিজ ভাইরা বা এই যে মাহফুজ ভাইরা কে কোন ভাবে বলছে আমি জানি না, সাবকনশিয়াসলি বলছে, কনশিয়াসলি বলছে আমি জানি না, যে না উনি তো বলবেন না, যেমন হাফিজ ভাই বলছেন যে আওয়ামী লীগ ইজ মোর বেটার দ্যান জামাত ইসলামী। এই যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করা, এটা অটোমেটিক্যালি আমাদের মননে জন্মানো হয়েছে। অর্থাৎ মানে একেবারে 2 মেরুর 2টি রাজনৈতিক দল তো 71 ইস্যুতে, একটা আওয়ামী লীগ নেতৃত্ব মানে স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল, আর স্বাধীনতা তুমুল বিরোধিতাকারী দল হচ্ছে যুদ্ধাপরাধী সংগঠন জামাত। এই যে আন্দোলনের ডিজাইনটা ছিল, এখন তো আবার ব্র্যাকেট না দিলে আপনারা বলবেন যে আমরা শহীদদের বা যারা নিহত হয়েছে তাদের অবমাননা করছি। অবশ্যই সাধারণ মানুষ নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, তারা ক্রস ফায়ারের শিকার হয়েছেন। এই আন্দোলনে ডাকটা কি দেওয়া হয়েছিল? বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হ্যাঁ, যখন দেখা গেল আরে আওয়ামী লীগের বিরুদ্ধে এভাবে কথা বলা যাচ্ছে না, কেউ বলতে পারছে না, তাহলে এই তরুণরাই কথা বলছে, তাহলে এই তরুণরাই আমাদের সন্তান। এবং তারা কোন তরুণ? তারা মুক্তিযুদ্ধের স্লোগান দিচ্ছে, বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে। এভাবে মানুষকে হিপনোটাইজ করে তো আন্দোলন নিয়ে আনা হলো।
এবং মানুষ প্রতারিত। আমরা তো চাচ্ছিলাম যে যে ব্যারোমিটারটা আছে জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন পদ্ধতি, এছাড়া তো অন্য কিছু নেই। আপনি কিভাবে বলবেন যে বিরোধী রাজনৈতিক দলের মানে ইয়ে করতে রাজনীতি চাই, করি। ভূমিকা করতে চাই, কিন্তু ওনার দায়িত্ব থেকে মার্কিন শব্দ নিয়ে, আমি যে এত বারবার মার্কিন শব্দটাকে নিয়ে আমি আক্রমণ করছি, একটাবার বলেছেন উনি? বলেননি। দাসখত দিয়ে এসেছে, দাসখত দিয়ে এসেছে। আপনি ভারত বিরোধিতা, ভারতের আধিপত্যবাদ থেকে অবশ্যই আমরা মুক্ত হতে চাই, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আমরা সাম্রাজ্যবাদের দাসত্ব করবো, হ্যাঁ, আর এক আমরা পাকিস্তানের প্রেমের সাথে আমরা মানে ফিস করব, আমরা তুরস্ক, আমরা এইগুলো নিয়ে আসবো। এইসব আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আওয়াজ উঠে তাহলে তো এখানে কোনোটাই প্রাসঙ্গিক না। অবশ্যই না। আমরা তো চাই আমরা কারোর কাছে নতজন থাকতে চাই না। ভারত বিরোধী কথা আমি বলেছি কিনা যান ইতিহাস ঘেটে দেখুন, সময় ঘেটে দেখুন, আওয়ামী লীগের সময় কি বলেছে না বলেছে, এগুলো চর্বিত চর মানে বলতে চায় না নিজের কথা, এগুলো বারবার বলে যে আরে ভাই প্রমাণ দেন কোথায় বলিনি। আমি তো বলছি, ইসলামকে বলছি, এসব না জেনে কথা বলা ঠিক আসতে না। চাই। আওয়ামী লীগ জনপ্রিয়তা ফিরে পেয়েছে, জামাতের চেয়ে আওয়ামী লীগ অনেক ভালো। আমাদের আলোচনায় এই দুটি বক্তব্য আসছে, এই দুটি বক্তব্যের প্রেক্ষিতে আপনি যদি কিছু বলতে চান কিংবা আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই। যে এটা হচ্ছে যে আওয়ামী লীগের যারা দোষর, আওয়ামী লীগের যারা লেসপেন্সার, তাদের এটা বক্তব্য। আর এটা তো নতুন করে ইয়া করার কিছু না। এবং কিছু লোক তো এখন উঠে পড়ে লাগছে। আপনি দেখবেন এটা সাংবাদিকদের মধ্যে একটা গোষ্ঠী আছে, বিভিন্ন ইয়ার মধ্যে একটা গোষ্ঠী আছে যারা হচ্ছে যে মানে বড় বড় অঙ্কের টাকা পয়সা পাচ্ছে বিভিন্নভাবে, এবং সেটা দিয়ে চলতেছে, এবং সেটাকে দিয়ে আওয়ামী লীগের কথা তো তারা, শেখ হাসিনা তো নাই, আওয়ামী লীগের নেতারা তো নাই, তারা তো সব বিদেশে বা বিদেশে এখন বুড়ি বুঝে ব্যস্ত, কর্মীদেরকে ইয়েতে রেখে। তো তাদের কথাগুলো তো কেউ না কেউ বলতে হবে। তাদের এই যে 17 বছর যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে যে পাচার করেছে, বিদেশে গিয়ে ইয়া তৈরি করেছে, এখন সেখান থেকে তো খরচ করার মাধ্যমে এটা একটা মাধ্যম। আপনি যে ভারতের বিরুদ্ধে বলছেন, আপনাকে কি কেউ প্যাট্রোনাইজ করছে? আপনি তো একটা সাংবাদিক ও মডারেটর, আপনি আপনার জায়গা থেকে ইয়ার মতো কথা বললেন না। আমি তো আপনার যুক্তি দিয়ে বলছি, আপনার যুক্তি দিয়ে বলছি। আরেকজন আমি তার সাথে কথা বলছি, উনি বললে হইতো, কিন্তু আপনি মডারেটর, আপনার জায়গা থেকে তো আপনি কথা বলবেন সেভাবে হিসাব করে। মডারেটর দায়িত্ব তো আমার তো এটাও দায়িত্ব দিয়েছে। আচ্ছা জি বলুন, আপনার কথাই শুনছি। আপনি তাহলে সে জায়গায় আজকে আপনি আওয়ামী লীগ বিএনপি জামাতের চেয়ে বেটার। আওয়ামী লীগ জামাত ইসলামের ক্ষমতায় ছিল, দেশের জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় কিনা বন্দুক গুলি জনগণের বুকে চালাইছে, মানুষ খুন করছে জামাত ইসলামী কিন্তু ওই যে ইয়ার মতো মানে হচ্ছে আপনাদের ইয়ে আছে না, খাস কাটা যে আলোচনা হয় সব জায়গায় গিয়ে ওই 71 নিয়ে যান। সব জায়গায় যখন ওই যুদ্ধ, একটা দেশ যুদ্ধকালীন সময় ছিল, তখন জামাত ইসলামী সব অপরাধ করে ফেলছে। স্বাধীনতার পরবর্তীতে সব ইয়া মানে ওই সময়কার অপরাধ পান না। আমরা হচ্ছে যে 1 টাকা দিয়ে অনেকবার বলেছি, শুনেন না তো, আপনি শুনবেন না। এখানে বসে আগের আলোচনায়, এখানে টেবিলে বসে আমি আপনি সহ আলোচনা করে বলছি যে যারা এটা সরকারের ক্ষমতায় আছে, সরকার গোয়েন্দা বাহিনী আছে, যারা এটার সাথে অপরাধের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনা হোক। সেটা না করে আপনি সবকিছুতে যে আওয়ামী লীগের স্টাইলে চালাই দিবেন যে জামাত শিবির যা করে, আপনি জামাত ইসলামী আমির জামাত ইয়াবা বলছে যে এটা তো আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। আপনি বলেন যে দাসখত দিয়েছে, জামাতে কি ক্ষমতায় আসছে দাসখত দিয়ে? যারা ক্ষমতায় আসছে তাদেরকে বলতে পারেন আপনি। আরেকটা কথা ইয়া বলেন কেন, জামাত আপনার আওয়ামী লীগ 296টা পাইলে তখন কোনো সমস্যা নাই, জামাত 78 পাইলে তখন আপনার হচ্ছে যে ইয়া হয়ে যায়। আমি তো বললাম। এরপর হচ্ছে যে আমাদের হাফিজ আল্লাহ ভাই বললেন শিক্ষার্থীদের আন্দোলন জামাত ইসলামী জড়িত, এই একই টোনে আওয়ামী লীগ কথা বলতো, মানে হচ্ছে যে যা করে সব জামাত ইসলাম জড়িত। তারা ভাই জামাত ইসলাম কে জড়িত? আপনার গোয়েন্দা বাহিনী সরকারে আপনি আছেন, আপনি তাদেরকে ধরে শাস্তির আওতায় আনেন। কোথায় কোন জায়গায় মিটিং হয়েছে, কারা কি করছে, আপনার তো সবকিছু জানার কথা। আপনি সেটা না করে আপনি শুধু শাস্তির আওতায় না আপনি সবকিছুতে জামাত ইসলামী এভাবে বলে তো মানে হচ্ছে যে পরিণতি হয়েছে আওয়ামী লীগের। ওপেন বক্তব্য দিচ্ছে, এটা তো নতুন করে কোনো কথা না। আর ইয়ার যেটা বললেন, আর এটা কি প্রসঙ্গ, এই যে বিএনপির সাথে জামাতের একটা বিষয় খেয়াল রাখবেন, এটা হচ্ছে যে বাংলাদেশে 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সে বাংলাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং যারা খুনি, যারা হচ্ছে যে এই 17 বছর বাংলাদেশে প্রায় 1.5 লাখের মতো মানুষকে হত্যা করেছে, তাদের এগেইনস্টে, তাদের বিচারের জন্য, তাদেরকে বাংলাদেশে তাদের রাজনীতি করার ক্ষেত্রে তাদের সেই দায়বদ্ধতার যে জায়গা, সেটা আইনের মুখোমুখি করার জন্য এটা মানে একমত থাকাটা তো আমি অস্বাভাবিক কিছু মনে করি না। এবং সেটা যখন
আপনি যদি বিরোধিতার, আমরা বাংলাদেশে তো আমরা একটা, আপনারাও বলেন আমরাও বলি যে বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা, সব ক্ষেত্রে বিরোধিতা না। আপনি যদি বাংলাদেশে যখন ক্রাইসিস হয়েছে, তেলের ক্রাইসিস হয়েছে, সেখানে জামাত ইসলামী সরকারকে সহযোগিতা করেছে, যে ক্রাইসিস যেহেতু সরকারের সৃষ্ট না, এটা যেহেতু আন্তর্জাতিক একটা বিষয়, সেক্ষেত্রে দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে অন্য বিরোধী দলের তো সেখানে আপনি রাজপথে সরকারকে বেকায়দায় ফেলে সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দেখতেন। জামাত ইসলামী সেই অপরাজনীতি করে না, জামাত ইসলামী সেখানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। জামাত ইসলামী চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি হোক, বা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি হোক, সেখানে বাজার শ্রমবাজার খুলুক, এগুলো দেশের স্বার্থের সাথে সংশ্লিষ্ট। এখানে জামাত ইসলামী হরতাল অবরোধ দিয়ে চীনের সফর ঠেকানোর তো দরকার না, এটা তো অপরাজনীতি। জামাত তো সে অপরাজনীতি করে না। জামাত বলছে, প্রথম দিনে বলছে আমরা সরকারের ভালো কাজে সহযোগিতা করব, আর যেখানে সরকার ভুল করবে, যেমন হচ্ছে যে গণভোটের গণরায় সেটাকে প্রত্যাখ্যান করতেছে, অবমূল্যায়ন করতেছে, জামাত সেটা নিয়ে আন্দোলন করার জন্য হুঁশিয়ারি দিচ্ছে, এবং সারা দেশে বিভাগীয় শহরগুলোতে মিছিল শুধু সমাবেশ করছে। আন্দোলন না, সরকার পতনেরও হুমকি দিচ্ছে। হ্যাঁ অবশ্যই বলছে সরকার যদি এটা না মানে, 70% মানুষের রায়কে যদি অবজ্ঞা করে, তাহলে সেটা অবশ্যই সরকারকে সেটার জন্য দায় নিতে হবে এবং সেটার জন্য জনগণ মুখোমুখি হতে হবে। তো এটা তো আপনি এটাই তো বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত। ভুল ধরে দিবেন। আর যেখানে আপনি দেখছেন যে যেখানে আমাদের এই বাজেটে জামাত ইসলাম বিকল্প বাজেট দিয়েছে, সরকার বাজেট দিয়েছে, এবং সেখানে জামাত ইসলামের দাবির প্রেক্ষিতে অনেকগুলো সংশোধনী এসেছে, এবং সেটাকে সরকার বাজেটে সেগুলো সংশোধনী করেছে। তো সরকারের একটা বিরোধী দলের দায়িত্ব তো হচ্ছে আপনি হচ্ছে সরকার কোথায় কোথায় ভুল করবে সে ভুল করে ধরে দেবেন, আর সেগুলো যদি ধরে না দেয়, আপনি যদি সেটা যদি জাতীয় পার্টির মতো একটা যদি ইয়া দেখতে চান, গৃহপালিত বিরোধী দল, বা সরকারও থাকবে বিরোধী দলও থাকবে, ইয়াতে সরকার রাষ্ট্রদূত হবে, মানে ইয়া হবে, এরকম বিরোধী দল তো জামাত ইসলামী না। জামাত ইসলাম একটা কার্যকর বিরোধী দল হিসেবে যেখানে অনেক চুক্তি নিয়ে কথা বলছে, এবং অনেক কিছু নিয়ে আপনার মতো করে তো আর আমি কথা বলবো না। আপনার কথা আপনি বললেন যে হাম নিয়ে কথা বলবেন না, আপনি বলেন যে হাম নিয়ে কথা বলবে না। হাম নিয়ে জামাত ইসলাম কথা বলেছে, সংসদে নিয়ে কথা হয়েছে, এবং জামাত ইসলামী বলছে যে এই হামের যে শিশুগুলো মারা যাচ্ছে সেটার ব্যাপারে এখন আগের যে বিষয়টা সেটা তদন্ত করুক সরকার পক্ষে তো সেটা করতে পারে। আপনার হচ্ছে যে আপনি যদি এখন আপনাদের তো আবার কিছু লোকের এজেন্ডা আছে, আমি বলি শুনেন কিছু লোকের এজেন্ডা আছে সবকিছুতে। ডক্টর ইউনূস যাদের শত্রু চক্ষুশু, যাদের কারণে দেশ ত্যাগ করতে হয়েছে, তাদের তো এটা ডক্টর ইউনূসের কাছে ভালো হবে না। আপনি তাদের সবকিছুতে দায় হচ্ছে ডক্টর ইউনূসের, বাংলাদেশের সবকিছুর দায় এখন ডক্টর ইউনূসের, আর তাদের বিচার দরকার, আর বাকি ফ্যাসিস্টদের বিচার দরকার নাই। আপনি এরকম তো 1974 সালে দুর্ভিক্ষে 15 লক্ষ লোক মারা গেছে, তো কে দায় নিছে, কার বিচার হয়েছে তার জন্য? আপনি যুদ্ধ 75-75 আসি 15 লক্ষ লোক মারা গেছে, সেটা আপনার হচ্ছে যে ওই মহিউদ্দিন, আপনি আওয়ামী লীগের নেতা মহিউদ্দিনের বই পড়লে দেখবেন সেখানে বলছে যে সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে সেটা এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষ হচ্ছে যে ডাস্টবিনের খাবার খেয়ে সেদিন হচ্ছে যে জীবন রক্ষা করছে। সেরকম এরকম অনেক কিছুই আপনারা হচ্ছে যে সবসময় কথা বলেন হচ্ছে যার স্বার্থ রক্ষা করে কথা বলে, সবকিছু নিয়ে তার কথা বলে না। যে ওনাদের আপনার পান্না ভাইদের মুখে কখনো শুনবেন না যে আওয়ামী লীগের আমলে যে এতগুলো লোক প্রাণ হারালো, জীবন দিল, বিরোধী দলের নেতাদেরকে এভাবে হত্যা করা হলো, সেগুলো নিয়ে বিচারের মুখোমুখি আওয়ামী লীগ করা হোক, সেগুলো নিয়ে ওনাদের কথা তো হচ্ছে যে সব কারণ কি বিচার হচ্ছে আজকে 2 বছর পার হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের কয়টা নেতার কার্যকর হয়েছে? আপনি একটা কথা বলি, এই যে হাফিজ আল আসাদ ভাই একটু বললেন এই 18 মাসে জামাত ইসলামের কথা, জামাত ইসলামী মুভ করছে, তারপর সব জামাত ইসলামী ছিল, জামাত ইসলামের সব সরকার সব পুরোটা জামাত ইসলামী ছিল, আর ক্ষমতায় আনে দিয়ে গেছে বিএনপির। জামাত উপদেষ্টারা আসে বিএনপির মন্ত্রী হচ্ছে, উপদেশ আইন হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল আসে বিএনপির আইনমন্ত্রী হচ্ছে, তারপর হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা আসে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে, সচিবরা সব বহাল তবিয়তে আছে, তারপর হচ্ছে যে ইয়াতে 218 জনের মধ্যে 218 জন আইন কর্মকর্তা, তারা হচ্ছে যে সব তার মধ্যে 18 জন বাদে 200 জন এখনো বহাল তবিয়তে আছে, সব বহাল তবিয়তে আছে। সব জায়গায় ওই একজন যদি জামাত হয় সেটা একদম মানে হচ্ছে যে আর সবকিছু বিএনপি কে ক্ষমতায় এনে বসায় দিয়ে গেছে, চুক্তির ভিত্তিতে বলছেন ওনাদের আর হচ্ছে যে আমাদের শাহ আলম তিনি সংসদে দাঁড়িয়ে বলছেন রাষ্ট্র হচ্ছে যে ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে ট্রফি তারেক রহমানের হাতে তুলে দিয়ে এসছে, তো সেটা বিএনপির না, সেটা সব জামাতের। মানে এইভাবে অন্যের উপর দায় দিয়ে মানে হচ্ছে নিজেরা পার পাওয়ার সুবিধা ভোগ করার সব ফল ভোগ করবেন, আর গালিটা জামাতকে দিবেন। এটা তো রাজনীতি হতে পারে, অপরাজনীতি এটা। জনাব হাফিজ আল আসাদ, অপরাজনীতি নিয়ে কোনো বক্তব্য, আপনার বিশ্লেষণ কিংবা মন্তব্য আছে কিনা? আমাদের বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে সে যা করে সেটাই তার পক্ষের রাজনীতি।
আর বিরোধী দল যা করে সেটাই অপরাজনীতি। এটা আমাদের চারিত্রিক এবং মানসিক বৈশিষ্ট্যের একটা অংশ, এবং রাজনৈতিক বৈশিষ্ট্যটা আমরা এভাবে প্রতিপালন করতে করতে এই অবস্থায় এসেছি। আমাদের দেশের আজকের এই সংকটের মূল কারণ হচ্ছে আমাদের গণতন্ত্রহীনতা। আমরা একটি ভোটবিহীন সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় বসিয়ে থাকার কারণে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, বাংলাদেশের প্রতিষ্ঠান, বাংলাদেশের স্বপ্ন, বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা সব ব্যর্থতায় পর্যবেসিত হয়। ফলশ্রুতিতে সেই সরকার একটি গণ আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। আমরা কখনোই, আমি রাজনৈতিক ধারার লোক হিসেবে আমরা মনে করি যে দেশের সকল রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক ময়দানে থাকা উচিত। এখন আওয়ামী লীগকে সরকার বা দেশের জনগণ রাজনৈতিক ময়দানে রাখবে কি রাখবে না সেটা সময় বলে দেবে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে যে আমরা অপরাজনীতির কথা যেগুলো বলি, সেই অপরাজনীতিগুলো আমাদের কৃতকর্মের ফলশ্রুতিতেই তৈরি হয়ে এসেছে। এখন আমরা যে কারণে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছি, আওয়ামী লীগ শত অপরাধে অপরাধী। আমি একটি রাজনৈতিক দল করি, কিন্তু আমি যখন জনসম্মুখে আসি, আমি যখন মিডিয়ার সম্মুখে আসি, তখন আমি বিশ্লেষণ করবার চেষ্টা করি সত্য ঘটনাগুলো। যে অপরাধে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ ঘোষণা করলেন, সেই একই অপরাধ কিন্তু জামায়াত ইসলামের রয়েছে। আমরা সেই কারণগুলো দর্শাই না, কিন্তু আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছি। জামায়াত ইসলাম নিষিদ্ধ ছিল, আবার সে প্রসিদ্ধ হয়ে গেছে। ফলশ্রুতিতে অপরাজনীতি বাংলাদেশে চলছে। আপনি একজন মানে রাজনৈতিক কর্মী হিসেবে কি চান যে জামাতের অপকর্মের কারণে ৭১-এর সেই রাজনৈতিক শক্তির নিষিদ্ধ হোক আবারও? আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে না, আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ৭১ এবং মুক্তিযোদ্ধা তথা বাংলাদেশের এই নতুন মানচিত্র, স্বাধীনতার এবং পাসপোর্ট ধারণ করে আমি অবশ্যই চাই যে আমাদের এই কর্মকাণ্ডের বিচার হোক, এবং সুস্থ মস্তিষ্কের প্রত্যেকটি নাগরিক এই ধারা পোষণ করবে, আমি না। আর আমি যদি অসুস্থ হই, আমি সেটা করব না। আমি যেমন জামাতের বিচার দাবি করি, ঠিক তেমনি আওয়ামী লীগের বিচারও দাবি করি। এবং ভাই একটা পান্না ভাই বলেছিল যে পুতুল নাচ। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা। আমি জামাত শিবিরের অত্যাচার নির্যাতন যেমন সহ্য করেছি এবং মৃত্যুর সাথে কয়েকবার যেমন পাঞ্জা লড়েছি, ঠিক তেমনি গত 14 বছর আওয়ামী লীগের দুঃশাসন আমি যে পরিমাণ আমি ভোগ করেছি, আমার পরিবারের উপর যে পরিমাণ দুঃশাসন চলেছে, এবং জাতীয় পেপার পত্রিকা এবং টেলিভিশন মিডিয়ায় যে পরিমাণ কভারেজ ছিল, আমি সেই দুইটা রেজিমকে যদি কম্পেয়ার করি, তাহলে আমি দেখি জামাতের থেকে আওয়ামী লীগ বেটার। কিন্তু মাহফুজুল হক তো একটু আগে বললেন যে জামাত অপরাজনীতি করে না, জামাত সরকারের কে সহযোগিতা করে পথ চলতে চায়। জামাত যে অপরাজনীতি করে কি করে না, 2 দিন আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বাংলাদেশে একটা তুচ্ছ ঘটনাকে কিভাবে প্রবাহিত করা হয়েছিল, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে গণ আন্দোলন করা হয়েছিল, সে আন্দোলনের কর্মী কারা ছিল এবং কোথা থেকে সেই কর্মীগুলো এসেছে, এই প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা হয়, আমাদের তো চোখ কান খোলা, আমাদের বিভিন্ন এজেন্সিগুলোর সাথে আমাদের কথা হয়, আমাদের চারপাশে আওয়ামী লীগের বন্ধু আছে, জামাতের বন্ধু আছে এবং বিএনপির বন্ধু আছে, সাধারণ পাবলিকও রয়েছে। আপনি কি বলতে চান যে আন্দোলন সর্বশেষে এটি জামাত করিয়েছে? সেগুলো জামাতের প্রেক্ষাপটে এবং জামাতের পরোক্ষ ইন্ধনের মাধ্যমে এগুলো সম্পাদিত হয়েছে। এগুলো সরকারও জানে, আমরাও জানি, জামাতও জানে, আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক রয়েছে তারাও জানে। সুতরাং বাংলাদেশ কোন প্রেক্ষাপটে কিভাবে চলছে সেটা আমরা সকলেই জানি। এবং আমরা সবসময় বলে আসছি, দেশ বিরোধী যদি কোনো চুক্তি হয়ে থাকে, সাধারণ জনগণের প্ল্যাটফর্ম থেকে আমরা বলি, আবারও বলছি, দেশ বিরোধী যদি কোনো চক্রান্ত হয়ে থাকে, চুক্তি হয়ে থাকে, সেগুলো জাতীয় সংসদে আলোচনা করা দরকার, সেগুলো রহিত করবার জন্য যে প্রেক্ষাপটগুলো দরকার সেগুলো করা দরকার। আমরা জাতীয়তাবাদী চেতনার কথা বলবো, কিন্তু জাতীয়তাবাদী ধারা আদর্শকে বহন করবো না। আমরা জিয়াউর রহমানের সাংগঠনিক শক্তির কথা বলবো, তার চিন্তাধারার কথা বলবো, তার রাজনৈতিক সমীকরণের কথা বলবো, বেগম খালেদা জিয়াকে ধারণ করবো, কিন্তু সেই সত্যগুলো আড়াল করে যাব, সেই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা, সেই ধরনের রাজনৈতিক নীতিহীনতা আমরা পোষণ করি না। আমি তো ব্যক্তিগতভাবে পোষণ করি না। আমি আপনার এই জাতীয়তাবাদী দল করবার পরে, আপনি জানেন আমি বিগত আমি এক সময় বাংলাদেশের বিতর্ক বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, ব্যাপকভাবে আমি পরিচিত ছিলাম, কিন্তু আমি সেখান থেকে চলে এসেছি। আমি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হিসেবে চাকরি পেয়েছিলাম, আমাকে সেই চাকরিতে জয়েন করতে দেওয়া হয়নি। আমার বিশেষ পরীক্ষাতে আমি ভাইবা কয়েকবার দিয়েছি, চেহারা খারাপ, পিএসসির ভাইবা দিয়েছে, চেহারা খারাপ, যে কারণে আমাকে চাকরি দেওয়া হয়নি। কিন্তু সেই ক্ষোভ দুঃখগুলো কিন্তু আমার বঞ্চনার সাথে সম্পর্কযুক্ত না। আজকের যে বাংলাদেশ আমরা চাচ্ছি, সেই বাংলাদেশ নতুনভাবে দাঁড়াক। আজকের যে সরকার, সেই সরকার ঘুরে দাঁড়াক। আজকে তারেক রহমান যে প্রেক্ষাপটে যে